ওয়েলকাম মাই স্টাডি ভিভাস ইউটিউব চ্যানেল। আজকের আমরা দেখব জেননের সাথে ফ্লুরিন এবং অক্সিজেন ফ্লুরিন এই তিনটে পার্টে তাদের হাইব্রিডাইজেশন কেমন হয় সেটি ভিএসিপিআর রুলস এবং ইলেকট্রনিক বিনের সাহায্যে আমরা সহজে দেখব, যাতে ভালোভাবে মনে থাকে। তো দেখো, জেনন কম্পাউন্ডগুলোকে আমরা তিনটে পার্টে ভাগ করে নিচ্ছি। প্রথম পার্ট ওয়ানে যাদেরকে রাখছি, দেখো XeF2, XeF4, XeF6, অর্থাৎ এই জেননগুলো ফ্লুরাইডের সঙ্গে বন্ড করেছে, অর্থাৎ হ্যালাইড মলিকুলের সঙ্গে বন্ড করেছে। এটাকে আমরা পার্ট ওয়ানে রাখলাম। পার্ট টু, অক্সিজেনের সাথে জেননের বন্ড XeO3, XeO4। এটা হচ্ছে অনলি অক্সিজেনের সাথে জেননের কম্পাউন্ড হয়েছে। পার্ট থ্রি, XeOF2, XeOF4, XeO2F2। এই টোটাল তিনটে পার্টে আমরা ভাগ করে নেব। একবার হচ্ছে শুধুমাত্র হ্যালাইডের সাথে, আর একবার শুধু অক্সাইড মলিকুলের সাথে, আর একবার অক্সাইড এবং হ্যালাইড দুটো কম্পেয়ার হয়ে বন্ড হয়েছে, এরকম আমরা দেখব। তো দেখো, পার্ট ওয়ানকে আমরা ডিসকাস করছি যে সম্পূর্ণভাবে অ্যান্সারটা আমরা কিভাবে লিখব। পার্ট ওয়ানের ফার্স্ট দেখব XeF2। তো এই XeF2 সেন্ট্রাল এলিমেন্ট জেনন এর হাইব্রিডেশন বের করব, অর্থাৎ এই জেননের হাইব্রিডেশনটা হয়ে যাবে, আমরা আগের ক্লাস দেখেছি, H equals to half into VX CA প্লাস প্লাস মাইনাস প্লাস। আগে একবার মনে করি দিই, H মানে সংকরায়ন বা হাইব্রিডেশন, সেখানে V মানে যে কেন্দ্রীয় পরমাণুর কথা বলা হচ্ছে, যেমন জেনন, তার ইলেকট্রন সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর বহিঃস্থকক্ষী ইলেকট্রন সংখ্যা। আর এক্স মানে হচ্ছে যোজক ইলেকট্রন সংখ্যা, একযোজি যোজক, অর্থাৎ F যেরকম একযোজি, ওইরকম একযোজি মৌলের সংখ্যা। আর সি মানে ক্যাটায়ন, অর্থাৎ ক্যাটায়নের আধান যদি থাকে সেইটা, আর অ্যানায়নে যদি আধান থাকে সেই সংখ্যাটা লিখতে হতো। তো দেখো, জেননের ক্ষেত্রে আমরা জানি ওদের বাইরের কক্ষে সবসময় কটা ইলেকট্রন থাকে, 8টা। তাহলে হাফ ইন্টু ভির জায়গায় 8। আর এক্স মানে একযোজি, এখানে এফ যেহেতু দুটো আছে তাহলে 2 বসবে, আর ক্যাটায়নও নেই, আর হচ্ছে অ্যানায়নও নেই। তাহলে হাফ ইন্টু 10, 2 5 10 হচ্ছে 5 হচ্ছে, অর্থাৎ এটা হয়ে যাবে sp3 ডিহাইব্রিডেজ। এর ক্ষেত্রে লোন পেয়ারটা ক্যালকুলেট করে নিতে হবে। দেখো, এর ক্ষেত্রে লোন পেয়ার ইকুয়ালস টু HXD, অর্থাৎ H মানে হাইব্রিডাইজেশন সংখ্যাটা 5, আর X মানে একযোজি মৌলের সংখ্যা, D মানে দ্বিযোজি। তো এখানে দ্বিযোজি নেই, তাহলে H হচ্ছে কত, 5, আর একযোজি মৌল আছে F2 মানে 2, আর দ্বিযোজি নেই, অর্থাৎ 3, অর্থাৎ 3টে লোন পেয়ার আছে। অর্থাৎ এই যে XeF2 মলিকুল, এর মধ্যে দেখলাম তাহলে কি 3টে লোন পেয়ার আর 2টো বন্ড পেয়ার আছে, অর্থাৎ 5 আর 3, তাহলে 2টো বন্ড পেয়ার, 3টে লোন পেয়ার, এরকম করে 5 হয়েছে, মানে sp3 ডিহাইব্রিডাইজ হয়েছে। তো একে যদি আমরা ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখি, তাহলে দেখো, জেনন মানে কোন গ্রুপে আছে, নোবেল গ্যাস, অর্থাৎ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, আর এরকম তো আছে। তো নিয়নের স্ট্রাকচার হচ্ছে হিলিয়াম অফ 2s2 2p6, তাহলে এটা নিঃসন্দেহে হিলিয়াম, নিয়ন, আর্গন, এটা ক্রিপ্টন দিয়ে প্রকাশ করব। এটা 2 3 4 5, অর্থাৎ এটা 5s2 5p6 হবে। তাহলে জেননের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস ক্রিপ্টন অফ 5s2 5p6। আর দেখো, ভ্যাকেন্ট আছে 5d, তাহলে 5s 5p 5d। তাহলে এখানে আমাকে রাখতে বলেছে 3টে লোন পেয়ার, তাহলে এই পর্যন্ত আমরা 1 2 3টে লোন পেয়ার রেখে দেবো। আর যেহেতু 2টো বন্ড পেয়ার হয়েছে, অর্থাৎ একটা ইলেকট্রনকে এখানে এক্সাইটেড করে দেবো। অর্থাৎ এক্সাইটেড হয়ে যাওয়ার পরে তিনটে লোন পেয়ার রাখতে বলেছে, তাহলে এটা একটা সিঙ্গেল হয়ে আছে। আর এখানে এই 5টার মধ্যে
এখানে একটা ইলেকট্রন আছে যেগুলোতে একটা করে EF বন্ড করেছে। এইভাবে দেখো এখানে এই যে এই পর্যন্ত এটা 5s 5p 5d, তার মধ্যে S একটা আর P হচ্ছে 3টে আর D একটা, অর্থাৎ sp3d হাইব্রিডাইজ হয়েছে। সিমিলার দেখবো আমরা, দেখো এরপরে আছে XCF4। তাহলে এইভাবে যে এই যে XCF2 এর যদি আমরা স্ট্রাকচারও দেখি তাহলে কিরকম হবে, যে Xc মলিকুল 5 হচ্ছে, অর্থাৎ এর 3টে লোন পেয়ার বলেছে, তাহলে এখানে একটা লোন পেয়ার থাকবে। আর হচ্ছে EF দুটো, তাহলে এখানে একটা EF এখানে একটা EF থাকবে। এইভাবে দেখো এই 3টে লোন পেয়ারকে আমরা দেখতে পাচ্ছি না, মানে লিনিয়ার টাইপের হয়ে আছে, অর্থাৎ এটা হলো লিনিয়ার। এরপরে আমরা দেখব XCF4। তাহলে এর ক্ষেত্রেও হাইব্রিডাইজেশন হয়ে যাবে, তাহলে হাফ ইন্টু VXCA। তাহলে এখানে V মানে জেনন যেহেতু 8, আর এক যদি মৌলের সংখ্যা কত 4টে, এখানে কোনো ক্যাটায়নে নেই আর অ্যানায়নে নেই, তাহলে হাফ ইন্টু 8 আর 4 12, মানে 2 6 12, তাহলে 6 মানে হচ্ছে sp3, তাহলে 1 3 4 d2, তাহলে XCF হচ্ছে sp3d2 হাইব্রিডাইজ হবে। তো এর ক্ষেত্রে তাহলে লোন পেয়ারটা বের করে নিতে হবে, তাহলে HXD, তাহলে H মানে 6 বের হয়েছে, আর এক যদি মৌলের সংখ্যা 4টে আছে, দ্বিযোজি নেই, তাহলে দুটো লোন পেয়ার, অর্থাৎ এই মলিকুলটায় তাহলে 4টে বন্ড পেয়ার থাকবে আর দুটো লোন পেয়ার, এরকম করে হয়েছে মোট 6, অর্থাৎ sp3d2 হাইব্রিডাইজ। তো একেও দেখো আমরা যদি দেখে নেই ইলেকট্রনিক্যালি, তাহলে জেনন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন, তাহলে ক্রিপ্টন হয়ে যাচ্ছে 5s2 5p6, আর 5d ভ্যাকেন্ট আছে। এক্ষেত্রে দেখো আমাকে বলেছে কি 4টে বন্ড পেয়ার আর দুটো লোন পেয়ার, তাহলে দুটো লোন পেয়ার রেখে 4টে বন্ড পেয়ার 4টি আনপেয়ার করে দিতে হবে, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন এখানে এক্সাইটেড করে দেবে আর একটা এখানে এক্সাইটেড করে দেবে। এবার দেখো এখানে তাহলে 4টে ফ্লোরিন যেহেতু বলেছে, তাহলে এইখানে একটা ফ্লোরিন ফ্লোরিন এটা সিগমা বন্ড করে থাকবে। এইভাবে তাহলে কি হলো, sp পির ঘরে 3টে আর d2, অর্থাৎ sp3d2 হাইব্রিডাইজ হয়েছে। তো এই মলিকুলকে তাহলে যদি 6টা হয়েছে, তাহলে 6টার ক্ষেত্রে কিরকম হবে, 6টার ক্ষেত্রে এরকম স্ট্রাকচার হয়ে যাবে। Xc মলিকুল F F F, আর হচ্ছে দুটো লোন পেয়ার, তাহলে এখানে একটা লোন পেয়ার আর এখানে একটা লোন পেয়ার হয়ে যাবে। তো এইভাবে আমরা তাহলে 6টা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে একে বলা হয় স্কোয়ার ফিমেল স্ট্রাকচার। বোঝা গেছে? তো দেখো এইভাবে আমরা এটা দেখেছি যে XCF4 মলিকুলার ইলেকট্রন বিন্যাস দেখেছি এবং তার হাইব্রিডেশন লক্ষ্য করলাম। এবার আমরা করব কি XCF6। দেখো এই XCF6 ক্ষেত্রে Xc মলিকুলার হাইব্রিডেশন বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে ওই হাফ ইন্টু মানে V জেননের হাইব্রিডেশন অফ ইলেকট্রনস, অর্থাৎ যদি অক্ষর ইলেকট্রন হয়ে যাবে তোমার 8টা, আর হচ্ছে এক যে মৌলের সংখ্যা আছে 6টা, এখানে কোনো ক্যাটায়ন নেই, অর্থাৎ এগুলো 0 -0 +0, অর্থাৎ টোটাল হচ্ছে হাফ ইন্টু আর হচ্ছে 14 2 7 14 7 মানে হচ্ছে sp3, তাহলে 1 3 4, তাহলে এখন 3 বাকি আছে, অর্থাৎ d3 হাইব্রিডাইজ। এখানে লোন পেয়ার বের করতে হবে, তাহলে লোন পেয়ার হচ্ছে HXD, তাহলে H হচ্ছে 7 বের হয়েছে, আর X এখানে কটা থাকে, XCF6 6টা আছে, এক যদি দ্বিযোজি নেই, তাহলে 1, অর্থাৎ একটা লোন পেয়ার আছে, অর্থাৎ এই যে 7 বের হয়েছে, তাহলে এখানে নিঃসন্দেহে তাহলে আমি লিখতে পারি 6টা বন্ড পেয়ার আছে আর একটা লোন পেয়ার আছে, এরকম ভাবে 7 হয়েছে। এইভাবে সে sp3d3 হাইব্রিডাইজ হয়েছে। তো
তো এর আমরা ইলেকট্রন বিন্যাস করে এটা বুঝতে পেরেছি। এবার দেখব যে XCF6 এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়। Xc তাহলে ক্রিপ্টন অফ 5s2 5p6 আর 5d ভ্যাকেন্ট আছে। এবার দেখো এখানে বলেছে মোট কি একটা লোন পেয়ার থাকবে, তাহলে এই এস এর ঘরে 5s 5p 5d, এখানে এস এর ঘরে আমরা লোন পেয়ার রেখে দেবো আর এগুলোকে সবগুলোকে আমরা এক্সাইটেড করে দেবো। তাহলে এক্সাইটেড হয়ে যাওয়ার পরে এখানে থাকছে তাহলে এই পি অরবিটাল সবগুলো আনপেয়ার হয়ে গেছে আর ডিতে হচ্ছে 3টি ইলেকট্রন প্রবেশ করেছে। এবার দেখো মোট আছে XCF6 6টা ফ্লোরিন আছে। এইভাবে দেখলাম যদি লোন পেয়ার হাইব্রিডেশনস কাউন্ট করা হয় তাহলে S P3 আর D3 হাইব্রিডাইজ। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস তো দেখলাম, তাহলে স্ট্রাকচার কি হবে? এর স্ট্রাকচার হয়ে যাবে XC, তাহলে আর 6টা XCF6 যেহেতু XCF6 তাহলে এক্ষেত্রে 6টা আছে, তাহলে এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন আর লোন পেয়ারটা এরকম ভাবে থাকবে। তো এক্ষেত্রে আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাসটা দেখলাম XCF6 এর ইলেকট্রন বিন্যাস। তাহলে এইভাবে আমরা পার্ট 1 কমপ্লিট করলাম। পার্ট 2তে দেখো, পার্ট 2 আমি বলেছিলাম কি কি পার্ট 2তে যারা ফর্ম হয় যে অক্সিজেনের সাথে যারা করে জেনন মলিকুল, যেমন হচ্ছে XCO3 আর XCO4, এই দুটো সম্পূর্ণ অক্সাইড ধর্মী জেনন কম্পাউন্ড, মানে হ্যালাইড ছাড়া। তো তার ক্ষেত্রে আমরা দেখবো, দেখো XC, তাহলে প্রথমে দেখছি আমরা XCO3 এই মলিকুলের তাহলে XC এর হাইব্রিডেশনস বের করবো। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে হাফ ইন্টু VXC আগের মতো, প্লাস প্লাস মাইনাস প্লাস, তাহলে হাফ ইন্টু এখানে তাহলে ভি সেন্টার এলিমেন্ট জেনন, তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন আছে, এখানে কোনো একযোজি মৌলও নেই আর ক্যাটায়নও নেই আর অ্যানায়নও নেই, তাহলে হাফ ইন্টু 8 2 4 8, তাহলে 4 হচ্ছে, মানে নিঃসন্দেহে sp3 হাইব্রিডাইজ হবে। তো এক্ষেত্রে দেখো লোন পেয়ার, তাহলে লোন পেয়ারের সূত্র হচ্ছে HXD, তাহলে HXD হচ্ছে, তাহলে H বের হয়েছে 4টে আর X এখানে নেই কিন্তু ডি যদি অর্থাৎ ডি আছে 3টে, তাহলে এই একটা লোন পেয়ার হচ্ছে, অর্থাৎ এই যে 4 তাহলে টোটালটা, তার মধ্যে একটা লোন পেয়ার, অর্থাৎ এখানে বলা যায় তাহলে 3টে বন্ড পেয়ার আছে আর একটা লোন পেয়ার আছে। এইভাবে মোট 4 তৈরি হয়েছে, অর্থাৎ sp3 হাইব্রিডাইজ হয়েছে। তো আমরা এই XCO3 মলিকুলের ইলেকট্রন বিন্যাস করে তো দেখতে হবে যে এটা কিভাবে হয়। তাহলে XCO3 যেটা করছি এর ইলেকট্রন বিন্যাস দেখা যায় যে জেননের ক্রিপ্টন অফ 5s2 5p6 আর 5d ভ্যাকেন্ট আছে। এবার এখানে আমাকে বলেছে দেখো XCO3 মলিকুলে একটা লোন পেয়ার থাকবে, অর্থাৎ এই একটা লোন পেয়ারটাকে রেখে আর সবগুলোকে এক্সাইটেড করিয়ে দিতে হবে। এবার XCO3 মলিকুলে তাহলে 3টে অক্সিজেন আছে, এই অক্সিজেন যেটা আছে, তাহলে এরা হচ্ছে সিগমা বন্ড করলো, তাহলে এই যে 3টে অক্সিজেন এরা সিগমা বন্ড করবে, তাহলে নিঃসন্দেহে তাহলে এরা তাহলে কি করবে, পাই বন্ড করবে, না হলে তো sp3 হাইব্রিড। দেখো 5s 5p 5d, অর্থাৎ এই অক্সিজেন এদের সাথে কি করলো, সিগমা বন্ড করেছে, আর 3টেই অক্সিজেন, এই 3টে অক্সিজেন এখানে তাহলে কি করেছে, পাই বন্ড করেছে, অর্থাৎ অক্সিজেন পরমাণু এখানে কি করছে, অক্সিজেন পাই বন্ড করছে,
অর্থাৎ এখানে একটা পাই, এই একটা পাই করছে, আর এই একটা পাই হচ্ছে। আর পাই বন্ড হাইব্রিডেশন স্কাউট করা হয় না, তাই জন্য আমরা তাহলে এখানে পেয়ে যাবো sp3 এই পর্যন্ত। ক্লিয়ার? অর্থাৎ এক্ষেত্রেও দেখো sp3 মানে 4, অর্থাৎ তাহলে কি হচ্ছে, তার ক্ষেত্রে মোট একটা লোন পেয়ার এবং হচ্ছে 3টে বন্ড পেয়ার থাকবে। এরকম ভাবে তাহলে আমরা এক্সপ্লেন করতে পারি, যে ক্ষেত্রে পাই বন্ড ফর্ম হচ্ছে। তো তাহলে xe এর ক্ষেত্রে একটা লোন পেয়ার থাকছে, আর এরকম ভাবে ফর্ম হচ্ছে। এবার দেখো XeO4 মলিকুলকে আমরা এক্সপ্লেন করব। তাহলে XeO4 মলিকুলে তাহলে X সিরিজ যে হাইব্রিডেশন সেটা ক্যালকুলেট করব। তাহলে হাইব্রিডেশন হাফ ইন্টু VXCA, তাহলে জেনন হচ্ছে 8, এখানে একযোজি নেই, ক্যাটায়নও নেই, আর অ্যানায়নও নেই। তাহলে সেক্ষেত্রে হাফ ইন্টু 8, 2 4 8 মানে 4, মানে হচ্ছে sp3 হাইব্রিডেজ। তাহলে লোন পেয়ার বের করতে হবে। তাহলে লোন পেয়ার কি HXD, H কত বের হয়েছে 4, একযোজি নেই, দ্বিযোজি আছে 4টে, অর্থাৎ 0। অর্থাৎ এক্ষেত্রে 4টেই বন্ড পেয়ার হবে, কোনো লোন পেয়ার থাকবে না। তাহলে জেননের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে নিই। ক্রিপ্টন অফ 5s2 5p6। তো দেখো এই জেননের এই যে ইলেকট্রন বিন্যাসগুলো আমরা খুব সহজে বের করতে পারবো, যে আমার পেরিয়ড টেবিলে কিছু শর্টকাট টেকনিক আছে, যার সাহায্যে এগুলো এরকম অসংখ্য এরকম পরমাণুর ইলেকট্রন বিন্যাস খুব সহজে নির্ণয় করা যায়। সেগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো 5s2 5p6 এইভাবে আছে, 5s2 5p6, এক্ষেত্রে 5d ভ্যাকেন্ট আছে। এইবার আমাকে বলেছে এখানে কোনো লোন পেয়ার থাকবে না, অর্থাৎ সবকটাকে কি করতে হবে, এক্সাইটেড করিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে এক্সাইটেড করিয়ে দিলাম। তাহলে সবগুলোকে এক্সাইটেড যদি করে দিই, তাহলে এখানে হয়ে গেল এরকম একটা ইলেকট্রন, সব সিঙ্গেল ইলেকট্রন হয়ে যাবে। চারটে এরকম হয়ে গেল। এবার এর মধ্যে 4টে অক্সিজেন আছে, তাহলে এই যে অক্সিজেন, তাহলে এখানে আমার দেখো sp3 হাইব্রিডেজ হয়েছে, অর্থাৎ এই পর্যন্ত এখানে 4টে অক্সিজেন তাহলে কি করবে, সিগমা বন্ড করবে। তাহলে এখানে আমার 4টে থাকছে sp3 হাইব্রিডেজ 5s 5p 5d। তাহলে sp3 হাইব্রিডেজ করছে কি 4টি অক্সিজেন পরমাণু, 4টি ও পরমাণু পরস্পর তারা জেননের সাথে 4টে sp3 হাইব্রিডাইজ করেছে। অর্থাৎ এখানে অক্সিজেন এরকম ভাবে 4টে থাকলো, আর এই 4টে অক্সিজেন তারা এরা কি করছে, পাই বন্ড করছে। অর্থাৎ ওই অক্সিজেনগুলো পাই বন্ড করছে। তাহলে এখানে তাহলে পাই বন্ড হয়েছে, আর পাই বন্ড হাইব্রিডেশনে কাউন্ট করা হয় না, এই জন্য জাস্ট sp3 হাইব্রিডাইজ হলো। তাহলে এক্ষেত্রে জেননের স্ট্রাকচার হয়ে যাবে যে জেনন অফ ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা পার্ট 2-তে দেখলাম যে জেননের সাথে অক্সিজেন কিভাবে বন্ড করে থাকে, সেগুলো দেখলাম। আর লাস্ট পার্টে আমরা দেখব পার্ট 3-তে। পার্ট 3-তে আমরা 3টে মলিকুল যৌগকে দেখব, XeOF2, XeOF4, XeO2F2। তো প্রথম দেখবো আমরা XeOF2। তাহলে এর হাইব্রিডেশন বের করতে হবে। তাহলে হাইব্রিডেশন হাফ অফ VXCA। তাহলে ভেননের যে জেনন 8টা আছে, এখানে একযোজি মৌল অক্সিজেন 2 কেজি, তাহলে ওটা কাউন্ট করবো না। তাহলে একযোজি মৌল আছে ফ্লুরিন 2টো, তাহলে 2 নিলাম। এখানে ক্যাটায়ন নেই, অ্যানায়ন নেই, অর্থাৎ এক্ষেত্রে হয়ে যাবে হাফ ইন্টু 8 অব্দি 10, 2 5 10, অর্থাৎ 5 মানে sp3d হাইব্রিডেজ। লোন পেয়ার বের করব। লোন পেয়ার কি HXD। তাহলে H বের হয়েছে 5, একযোজি মৌল F2 যেহেতু, অর্থাৎ 2টো আছে, আর হচ্ছে দ্বিযোজি মৌল আছে অক্সিজেন 1টা, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে 5 - 3 মানে 2। অর্থাৎ দেখা গেল এখানে 5 and 2, অর্থাৎ 3টে বন্ড পেয়ার। তাহলে 3টে বন্ড পেয়ার প্লাস 2টো লোন পেয়ার আছে, এইভাবে 5 হয়ে sp3d হাইব্রিডাইজ হয়েছে।
তো ইলেকট্রন বিন্যাস দেখে নেব। ফাইভ ডি ভ্যাকেন্ট আছে। এইবার এখানে কি রাখতে বলেছে, দুটো লোন পেয়ার রাখতে বলেছে, অর্থাৎ এই পর্যন্ত দুটো লোন পেয়ার রেখে দেবো আর বাদ বাকি সবগুলোকে আমরা এক্সাইটেড করিয়ে দেবো। এটা হলো। এই অবস্থায় দেখো যে অক্সিজেন XeOF2 যে আছে তার মধ্যে তাহলে এখানে EF এরকম ভাবে সিঙ্গেল বন্ড হয়ে গেল, আর হচ্ছে কি ও একটা আছে, তাহলে একটা অক্সিজেন এখানটা সিগমা বন্ড করলো আর ওই অক্সিজেনটা এখানটা পাই বন্ড করছে। এটা সিগমা বন্ড, এটা পাই বন্ড। আর আমরা জানি কি লোন পেয়ার হাইব্রিডেশনে কাউন্ট করা হয়, কিন্তু পাই বন্ড হাইব্রিডেশন কাউন্ট করা হয় না। তাহলে এই ক্ষেত্রে এই পর্যন্ত হাইব্রিডেশনটা কাউন্ট করা হবে, অর্থাৎ 5s 5p 5d, এটা হয়ে যাবে sp3d হাইব্রিডেজ। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে দেখো এই যে 5 হয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস করব, যে Xe মলিকুল 5 হয়েছে যেহেতু, তাহলে এক্ষেত্রে তার দুটো লোন পেয়ার আছে, লোন পেয়ার সবসময় ইকুইটাল পজিশনে রাখতে হয়, অর্থাৎ হলো। আর দেখো একটা অক্সিজেন সিগমা আর পাই করেছে, অর্থাৎ সিগমা পাই মানে ডাবল বন্ড হয়েছে, অর্থাৎ শর্টার বন্ড লেন্থ, এই জন্য ইকুইটাল পজিশনে আমরা রেখেছি এটাকে। আর বাদ বাকি দুটো পয়েন্টকে আমরা অ্যাক্সিয়াল পজিশনে রেখে দেব। এইভাবে হবে, অর্থাৎ যে ক্ষেত্রে এরকম দুটো লোন পেয়ার আছে সেগুলোকে এরকম চেপে ধরো। লোন পেয়ার তো আর নিজস্ব ইলেকট্রনটাকে সহজে দেখা যায় না, এই জন্য দেখো টির মতো লাগছে, এটা এখান থেকে এটা টির মতো লাগছে, এই জন্য এটাকে বলা হবে টি শেপ স্ট্রাকচার। ক্লিয়ার? তো তাহলে আমরা ওইভাবে কি দেখলাম যে XeOF2 মলিকুল দেখেছি। এবার আমরা দেখব XeOF4। তাহলে Xe মলিকুল হাইব্রিডেশন বের করতে হবে, তাহলে হাইব্রিডেশন হয়ে যাবে হাফ ইন্টু জেনন 8, অক্সিজেন দ্বিযোজি কাউন্ট হবে না, ফ্লুরিন একযোজি কাউন্ট হবে, ক্যাটায়ন নেই, অ্যানায়ন নেই। তাহলে 6 হচ্ছে sp3, তাহলে 1 আর 3 4, তাহলে d2 হয়ে যাবে, sp3d2। তাহলে লোন পেয়ার কাউন্ট করতে হবে, লোন পেয়ার হচ্ছে HXD। তাহলে দেখো এই যেখানে 6 বের হয়েছে, আর x মানে একযোজি সে আছে F 4টে, তাহলে 4 লিখলাম, আর দ্বিযোজি মূল্য অক্সিজেন সেটা আছে একটা, তাহলে 6 - 5 = 1। অর্থাৎ এক্ষেত্রে যে 6 অন বের হয়েছে তার মধ্যে নিশ্চয়ই তাহলে 5টা বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার, এরকম করে মোট 6টা হয়ে sp3d2 হাইব্রিডাইজ হয়েছে। তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করতে হবে। ক্রিপ্টন অফ 5s2 5p6, আর ডি ভ্যাকেন্ট আছে। এবার দেখো এক্ষেত্রে বলেছে কি একটা লোন পেয়ার রাখতে বলেছে, অর্থাৎ একটা লোন পেয়ার রেখে বাদ বাকিগুলো সব শিফট করে দেবো। শিফট করে দিলাম, এখানে তাহলে ডিতে এরকম চলে যাবে, 3টে ইলেকট্রন এরকম চলে যাবে। এবার এই ক্ষেত্রে দেখো তাহলে বলেছি XeOF4, অর্থাৎ F গুলোকে আগে দিয়ে দেবো এখানটা, হলো। আর অক্সিজেন একটা আছে, তাহলে এই একটা অক্সিজেন এখানে সিগমা বন্ড করেছে এর সাথে, আর ওই অক্সিজেনটা এর সাথে পাই বন্ড করেছে, আর পাই বন্ড হাইব্রিডেশন কাউন্ট করা হয় না, এই জন্য এইখান পর্যন্ত এই পর্যন্ত যাবে। অর্থাৎ এটা যে 5s 5p 5d এর এই দুটো কক্ষ মিলছে, অর্থাৎ এইখানে হচ্ছে S আর p3 আর d2 এভাবে হাইব্রিডাইজ হয়েছে। তো এই ক্ষেত্রে তাহলে স্ট্রাকচার হয়ে যাবে যে এক্ষেত্রে তার এখানে 6টা হচ্ছে তার হচ্ছে বন্ড হাইব্রিডেশন হয়েছে, টোটাল 6। তাহলে আমরা করতে পারি কি Xe, তার মধ্যে 4টে ফ্লুরিন আছে, তাহলে 4টে ফ্লুরিনকে এরকম 4টে কোণায় দিলাম, আর একটা অক্সিজেন আছে আর লোন পেয়ার আছে, অর্থাৎ লোন পেয়ারকে এইভাবে দিলাম,
আর ডাবল বন্ড অক্সিজেন সেম হয়ে যাবে। এবার দেখো পার্ট 3 তে লাস্ট একটা কম্পাউন্ড আছে, এটা হচ্ছে XeO2F2। তাহলে এই মলিকুলে তাহলে হাইব্রিডেশন হয়ে যাবে H ইকুয়ালস টু হাফ ইন্টু 8, আর এক দ্বিযোজি নেব না, এক যোজি, তাহলে 2 -0 + 0 ইকুয়ালস টু তাহলে হাফ ইন্টু 10, 2 5 10 5, মানে হয়ে যাচ্ছে sp3 ডিহাইব্রিডেজ। লোন পেয়ার হচ্ছে HXD, H 5টি, X হচ্ছে দুটো, আর D মানে অক্সিজেন সেটাও দুটো, তাহলে 5 - 4 = 1, অর্থাৎ তাহলে একটা লোন পেয়ার হচ্ছে, তাহলে নিঃসন্দেহে তাহলে 5 - 1 4 1 পেয়ার প্লাস 1 লোন পেয়ার = 5, অর্থাৎ sp3 ডিহাইব্রিডেজ হয়েছে। তাহলে ইলেকট্রন বিন্যাস বের করতে হবে, তাহলে জেননের হচ্ছে ক্রিপ্টন অফ 5s2 5p6, 5s2 5p6, 5d ভ্যাকেন্ট আছে। এবার দেখো এই ক্ষেত্রে আমাকে বলেছে একটা লোন পেয়ার রাখতে, অর্থাৎ এই একটা লোন পেয়ার রেখে দেবো, রেখে বাদ বাকিগুলোকে সব এক্সাইটেড করে দিতে হবে। এরকম ভাবে হয়েছে। এক্ষেত্রে দেখো মোট আছে ফ্লোরিন দুটো, তাহলে XeO2F2 সাথে তাহলে এখানে মোট রাখতে বলেছে যে একটা লোন পেয়ার রাখতে বলেছে, একটা লোন পেয়ার রাখলাম, আর বাদ বাকিগুলো এক্সাইট করে দিয়েছি। তার মধ্যে F আছে দুটো, তাহলে এই F দুটোকে এইভাবে বন্ড করা হয়েছে, আর অক্সিজেন আছে দুটো, তাহলে এই একটা অক্সিজেন এরা পরস্পরের সাথে সিগমা বন্ড করেছে। আর এই যে দুটো অক্সিজেন, তাহলে এখানে একটা পাই বন্ড করলো, আর এই অক্সিজেন সেখানে একটা পাই বন্ড করলো। এইভাবে দেখো পাই বন্ড হাইব্রিডেশনে কাউন্ট করা হয় না, অর্থাৎ 5s 5p 5d, জাস্ট এখান থেকে এই সিগমা বন্ডেড ইলেকট্রন ডিঅরবিটাল কাউন্ট করা হবে, অর্থাৎ sp3 ডিহাইব্রিডাইজ হবে। তাহলে এক্ষেত্রে স্ট্রাকচার হবে, দেখো মোট যেহেতু হচ্ছে 5 হয়েছে, তাহলে এরকম পেন্টাগোনাল হবে, হয়ে তার একটা লোন পেয়ার আছে, অর্থাৎ এখানে আমরা একটা লোন পেয়ার দিলাম। আর হচ্ছে দেখো দুটো অক্সিজেনের জন্য ডাবল বন্ড হচ্ছে, অর্থাৎ শর্টার বন্ড লেন্থ, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন দেবো, তাহলে আর দুটো ফ্লুইন আছে, এই জন্য ফ্লুইনকে আমরা অ্যাক্সিয়াল পজিশনে রেখে দেবো। তাহলে দেখো এক্ষেত্রে তাহলে এই লোন পেয়ারটাকে বাদ দিলে তাহলে কি লাগছে, লোন পেয়ারটাকে যদি বাদ দিই তাহলে সিসর মতো স্ট্রাকচার লাগছে, এই জন্য এই স্ট্রাকচারটা হয়ে যাবে সিসর স্ট্রাকচার। তো আজকের এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কাছে সহজে পৌঁছে দিতে পারি। তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, আজকের এই পর্যন্ত।